আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নেটওয়ার্কগত সমস্যা হচ্ছে, যে কারণে আসলে লাইভে সরাসরি করাটা কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যারা শুনতে পাচ্ছেন তারা যোগাযোগ করবেন। তারা মেসেজ দিলে বুঝতে পারবো যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। কথা বলবো বেশ কিছু অভিভাবকের তাদের সন্তানদের নিয়ে, ছেলে-মেয়েদের নিয়ে যে সমস্যাগুলা বর্তমানে ফেস করতেছেন, হ্যাঁ? সেই সমস্যাগুলার আলোকে অকুপেশনাল থেরাপি ম্যানেজমেন্ট কি হতে পারে সেটা নিয়ে মূলত কথা বলবো। একজন প্যারেন্টস লিখেছেন যে তার শিশুটা রেগে গেলে নিজের হাতে কামড় দেয় এভাবে, আর মাথা দেয়ালের সাথে মাথা বাড়িয়ে দেয়, যেটাকে আমরা হ্যান্ড ব্যাঙ্গিং বলি। হ্যান্ড ব্যাঙ্গিং আর সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, হ্যাঁ, এটার ক্লিনিক্যাল রিজনটা আসলে কি হতে পারে? যারা এসপিডি আছে, অটিজমের সাথে যাদের সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারটা আছে, বিশেষ করে যাদের সেন্সরি সিকিং বিহেভিয়ার বা সেন্সরি ওভারলোড আছে, যখন অ্যাসেসমেন্টের মাধ্যমে সেটা জানা যায়, তখন শিশুরা অনেক সময় শক্তিশালী ট্যাকটাইল এবং প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশন পেয়ে থাকে। তো ওই স্টিমুলেশনটা, হ্যাঁ, ওই ওই স্টিমুলেশনটা তাকে কিছু আবেগ রিলিজ করার চেষ্টা করে থাকে। তখন তারা এই কাজটা করে থাকে। ওই স্টিমুলেশনটা যখন ওভারলোড হয়ে যায়। প্রোপ্রিওসেপটিভ এবং ট্যাকটাইল সেন্সরি স্টিমুলেশন যখন ওভারলোড হয়ে যায়, তখন বাচ্চারা এটা করতে পারে। হুম, পাশাপাশি ইমোশনাল ডিসরেগুলেশন এর ফলে, যেমন সে হঠাৎ করে রেগে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, সে আরেকজনের অ্যাটেনশন সিক করার চেষ্টা করতেছে, কোনোভাবে কান্না করলে তো দেখা যাচ্ছে যে মাটা তাকাচ্ছে না, তখন সে হ্যান্ড ব্যাঙ্গিং করার চেষ্টা করতেছে অন্যকে দেখিয়ে দেখিয়ে, বা অনেকে সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার করতেছে, কামড় দিচ্ছে। হ্যাঁ, তো এই যখন সেন্সরি ওভারলোডটা হয়ে যায়, সেন্সরি ওভারলোড হতে পারে বিভিন্ন কারণে, শব্দের কারণে হতে পারে, লাইটের কারণে হতে পারে, হুম, গন্ধের কারণে হতে পারে, হুম, এই যে বললাম যে ভেস্টিবুলার স্টিমুলেশন এর কারণে হতে পারে। তখন কিন্তু বাচ্চারা এই যে হ্যান্ড ব্যাগিং আর এই যে সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ারটা করে থাকে। তো ইমিডিয়েটলি তার জন্য একটা সেফটি, একটা মেজারমেন্ট ম্যানেজমেন্টটা করতে হবে। সেটা কি করতে পারে? ঝুঁকিপূর্ণ যখন পরিবেশের সাথে শিশুরা থাকে, ঝুঁকিপূর্ণ একটা পরিবেশে, তখন সাথে সাথে শিশুটাকে ওই পরিবেশ থেকে আলাদা করে ফেলতে হবে, নিরাপদ একটা জায়গায় নিয়ে যেতে হবে, নিরাপদ একটা রুমে নিয়ে যেতে হবে, যে রুমে একটু গ্লাসের জিনিসপত্র, কাঁচের জিনিসপত্র একটু কম আছে, সেই রুমটায় নিয়ে শিশুটাকে রাখতে হবে, অথবা শিশুটাকে ওইখান থেকে সরিয়ে নিতে হবে, এক কথায় সরিয়ে নিতে হবে। হ্যাঁ, যেখানে একটু ফার্নিচার বা একটু সোফা বা একটু কমফোর্টেবল জায়গা আছে, যেখানে শিশুটার এই কাজটা হবে না। হুম, তার যখনই হ্যান্ড ব্যাঙ্গিং করবে, তার কঠিন বস্তুগুলা, যেগুলা যেগুলা মনে করেন যে দিয়ে সে বাড়ি দিতে পারে, টেবিলের কোনা, সুইচ, চেয়ার, সোফার কর্নার, এই জিনিসগুলো সবসময় সরিয়ে রাখতে হবে। কোনো দামি খেলনা টেলনা, ভারী খেলনা টেলনা, যেগুলো শিশুটার মাথায় আঘাত করতে পারে। পাশাপাশি আপনি যেটা করবেন, আপনাকে বুঝতে হবে যে আপনার শিশুটার আসলে কোন সেন্সরি সিস্টেমটা বেশি ওভারলোড হয়ে যায়। সব সেন্সরি, সব বাচ্চাদের কিন্তু সব ধরনের সেন্সরি সিস্টেমের দুর্বলতা নাই। কিছু বাচ্চার আছে অডিটরি ওভারলোড হয়ে যায়, অডিটরি সেন্সরি সিস্টেমটা মানে অতিরিক্ত শব্দ সে নিতে পারে না, অতিরিক্ত শব্দে সে হাইপার হয়ে যাচ্ছে। কিছু বাচ্চা আছে আপনার ভেস্টিবুলার স্টিমুলেশনটা বেশি নিতে পারে না, চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। কিছু বাচ্চা আছে ট্রাম্পোলিনে জাম্প করতে করতে হাইপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আছে, কিছু বাচ্চা আছে যে লাইটে হাইপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইটের কারণে কিছু বাচ্চা আছে স্মেলে ওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আপনাকে দেখতে হবে। কিছু বাচ্চা আছে বাসায় হঠাৎ করে একটু মেহমান আসলো, সে হাইপার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তার সাথে কাজ করতে হবে। কি ধরনের কাজ করতে হবে? পাশাপাশি যেটা বলবো, সর্বোপরি আমি সবসময় বলি, প্রত্যেকটা বাচ্চার বাসায় ছোট্ট হলেও একটা সেট আপ দিতে হবে। অন্তত 5 ফিট 7 ফিট জায়গা বা 10 ফিট জায়গা শিশুটার জন্য অ্যাভেলেবল করতে হবে, এবং একটু সেট আপ দিতে হবে ওইখানে। ওকে দিয়ে যদি আপনি পারেন, তাহলে এই শিশুটাকে কিছু ভারী কাজ করাতে পারেন, সিঁড়ি দিয়ে ওঠানামা, বা পুশ এবং পুল, বা হামাগুড়ি দেওয়া ছোট বাচ্চা হলে। জয়েন্ট কম্প্রেশনটা দিতে পারেন। হ্যাঁ, জয়েন্ট কম্প্রেশনটা অবশ্যই থেরাপিস্ট থেকে শিখে নিবেন, এক এক ধরনের বাচ্চার জয়েন্ট কম্প্রেশন এক এক রকম হতে পারে। এই ধরনের কাজগুলো দিবেন, এবং পাশাপাশি সবসময় খেয়াল করুন যে ট্রিগার পয়েন্ট, মানে এই যে বন্দুকে যে চাপ দেয় না ট্রিগার, এই ট্রিগারের পয়েন্ট কখন খেয়াল করবেন, সাথে সাথেই তাকে ওই কাজ থেকে সরায় ফেলবেন। যখনই দেখবেন যে ট্রিগার পয়েন্ট সে, কারণ বাচ্চা যখন সে এই হ্যান্ড ব্যাঙ্গিং করবে বা কামড় দিবে, তার আগে কিন্তু সে কিছু সিমটম দেখায়, সেগুলো একটু খেয়াল করতে হবে। মাল্টি ডিসিপ্লিনারি ভিউ থেকে যেটা বলবো, আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনার শিশুটাকে ভালোভাবে বুঝতে হবে আপনার, হ্যাঁ, যে তার কোন সেন্সরি সিস্টেমের সমস্যাটা হলে সেই মাথায় বাড়ি দেওয়া বা নিজের হাতে নিজে কামড় দেওয়ার এই কাজটা করে থাকে, এই জিনিসটা আর কি।
2 নম্বরে একজন প্যারেন্টস কোশ্চেন করেছেন, নো টয়লেট ট্রেনিং। স্যার আমার বাচ্চাটার কোনো টয়লেট ট্রেনিং দিতে পারতেছি না, অনেক চেষ্টা করছি, কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, টয়লেট ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটা শিশুর জন্য। বিশেষ করে আমরা যারা অটিজম শিশুদের নিয়ে কাজ করি বা বিভিন্ন ডেভেলপমেন্টাল ডিলে, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, হ্যাঁ? আ তো এই যে স্পাইনা বাফিডা, এই যে কন্ডিশন গুলো আছে, নিউরো চাইল্ডহুড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো আছে, তাদের প্রায় বাচ্চাদের মধ্যেই কিন্তু এই সমস্যাটা থাকে। টয়লেট ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি, যে বাচ্চা যত দ্রুত টয়লেট ইন্ডিপেন্ডেন্ট হবে, তার স্বাভাবিক জীবনযাপন করাটা ততটা সহজ হবে। টয়লেটের এই সেন্সটা, এটা আসলে একটা ইন্টারনাল সেন্স। এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এই যে যেমন আমার এখন ক্ষুধা লাগছে, আমার এখন ঘুম পাচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের আল্লাহ একটা সেন্সরি সিস্টেম দিয়েছেন, যেটার নাম হলো ইন্টারসেপশন সেন্সরি সিস্টেম। অনেকে ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম বলে থাকেন, ভিসেরাল সেন্স, ইন্টারনাল সেন্স। এই সেন্সরি সিস্টেমের কাজই হলো, এটা হলো একটা গেট কিপারের মতো। একটা বাড়ির যেমন দারোয়ান, কোন ফ্ল্যাটে কে থাকে না থাকে সে যেমন খোঁজ খবর নেয়, সবকিছু জানে। আমরা কিন্তু পাশের ফ্ল্যাটে কে আছে খোঁজও নেই না বা জানিও না, কিন্তু সে কিন্তু জানে কয়টা ছেলে কয়টা মেয়ে, ভদ্রলোক কি করে না করে, সবকিছু তার কাছে আছে ইনফরমেশন। তেমনি এই ইন্টারসেপশন সেন্সরি সিস্টেমের কাজ হলো এই শরীরের, সারা শরীরের ভিতরে সে আনাগোনা করে ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে। এই আনাগোনা করার মাধ্যমে সে খোঁজ খবর নেয় কোথায় কোন ধরনের স্টিমুলেশন লাগবে। আমাকে এখন এই মানুষটার ভিতরে কি কোথাও ক্ষুধা লেগেছে, কোথাও রিপেয়ার করতে হবে কিনা, মশা কামড় দিল কিনা, সেই স্টিমুলেশনটা জানানোর জন্য মাথা ব্যথা করতেছে কিনা সেটা আগে থেকে তাকে জানানো যায় কিনা, এই জিনিসগুলা সে, ইনফরমেশন গুলা কালেক্ট করে সে আমাদের দিয়ে ব্রেইনে দিয়ে থাকে। তার নাম হলো ইন্টারসেপশন সেন্সরি সিস্টেম। না হলো এই সেন্সরি সিস্টেমের কাজটা যখন দুর্বল থাকে শিশুর মধ্যে, তখন শিশুর টয়লেটে সহজে টয়লেট ট্রেনটা করা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। তার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, আরেকটা হলো, অনেক সময় আমরা প্যারেন্টসরা রুটিনের ধারাবাহিকতা মেনটেন করি না। দেখা গেছে যে আমরা 1-2 দিন টয়লেট ট্রেনিং করে পরে আর টয়লেট ট্রেনিংটা করতে চাই না, হ্যাঁ, টায়ার্ড হয়ে যাই, বা শিডিউল গুলো ওইভাবে ম্যানেজ করা যায় না, হ্যাঁ। তো যেই জন্য আমি যেটা বলি, সর্বপ্রথম একটা ভিজুয়াল একটা শিডিউল করতে হবে শিশুটার জন্য। জি, একটা ভিজুয়াল একটা শিডিউল করতে হবে শিশুটার জন্য। এবং ওই রুটিনের মধ্যে থাকবে যে টয়লেটে গিয়ে সে কি কি করবে। যেমন টয়লেটে গিয়ে সে কি করে, প্যান্ট খুলবে, কমোডে বসবে, তারপরে হলো ওইখানে সে কাজটা ছাড়বে, প্রস্রাব অথবা পায়খানা করবে। তারপরে সে আবার সে হ্যান্ড শাওয়ার নিবে, নিজেকে ক্লিন করবে। ক্লিন করার পরে সে জামাটা পরবে, প্যান্ট পরবে, তারপরে সে হাত ধোবে, তারপরে সে হাত মুছবে। এভাবে সে বের হবে। এই যে যে ভিজুয়াল শিডিউল গুলো, এগুলো কিন্তু কার্টুন পিকচার দিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা বাচ্চার টয়লেটের মধ্যে এটা রেখে দিতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সর্বোপরি তাকে চিনতে হবে যে টয়লেট কোনটা। টয়লেটের যে একটা কমন সাইন থাকে, বিভিন্ন মার্কেটে গেলে কিন্তু আমরা খুঁজি, ঠিক না? তার মানে আমরাও কিছুটা ভিজুয়াল লার্নার। হ্যাঁ, মানুষ বিভিন্ন ধরনের লার্নিং হয়ে থাকে। মানুষ যে শুধু ভিজুয়াল লার্নার তা না। তবে এটা খুব ইম্পর্টেন্ট একটা লার্নিং এর একটা অংশ। এটা আপনি করতে পারেন। পাশাপাশি তাকে একটা রুটিনের মধ্যে নিয়ে যেতে পারেন যে প্রতিদিন, প্রতি ঘন্টা, ১ ঘন্টা পর পর বা ৩০ মিনিট পর পর বা ২০ মিনিট পর পর, ২৫ মিনিট পর পর তাকে টয়লেটে নিয়ে যেতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এভাবে কিন্তু আপনারা রুটিনটা করতে পারেন। এবং সে যদি ভালো কাজ করে, তাকে অবশ্যই আপনি অ্যাপ্রেইজাল দিবেন। অবশ্যই তাকে হাই ফাইভ দিবেন, তাকে জড়িয়ে ধরবেন। বলবেন, "মাশাআল্লাহ! হ্যাঁ, অনেক ভালো কাজ করেছেন।" হুম? এবং এই ধরনের ভাবেও তাকে টুকেন ইকোনমি দিতে পারেন। পাশাপাশি এই ইন্টারসেপশন সেন্সরি সিস্টেমের জন্য ২ টা সেন্সরি সিস্টেম নিয়ে বেশি কাজ করতে হবে। একটা হলো আ প্রোপ্রিওসেপশন সেন্সরি সিস্টেম, ভেস্টিবুলার, আর ৩ টা সরি, প্রোপ্রিওসেপশন, ভেস্টিবুলার আর আ ট্যাকটাইল সেন্সরি সিস্টেম। এই ৩ টা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ট্যাকটাইলটা তো শরীর স্পর্শের যে ব্যাপারটা, প্রোপ্রিওসেপশন ইন্টারনাল যে সেন্সেশন এর ব্যাপারটা, ভেস্টিবুলার সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেম। কারণ এই যে, যে মুভমেন্ট গুলা হচ্ছে সেই জিনিসগুলা কি সে আমাদেরকে সঠিকভাবে ইনফরমেশন দিচ্ছে কিনা। এইজন্য আমরা ডিপ প্রেশার জাতীয় কাজগুলো, হেভি ওয়ার্ক যে কাজগুলা, তারপরে বডি পার্টস চেনানোর কাজগুলা, বডি ইন্টারনাল অর্গান চেনানোর কাজগুলো আমরা এখানে করে থাকি। আর একজন প্যারেন্টস প্রশ্ন করেছেন, হ্যাজ ওয়ার্ড বাট অ্যাভয়েডস কমিউনিকেশন। আচ্ছা, যেটা হলো যে তার বাচ্চাটার শব্দ আছে, কিন্তু সে কমিউনিকেশন করতে চায় না। আচ্ছা, তো এটার জন্য আসলে কি করা যায়? সোশ্যাল কমিউনিকেশন চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যাদের প্র্যাগম্যাটিক, যাদের ল্যাঙ্গুয়েজ বা সোশ্যাল মোটিভেশনাল
এই যে ডিফারেন্স থেকে যখন তাদের এই জিনিসটা এখনো আসে না, চাইল্ড মে হ্যাভ এনাফ এক্সপ্রেসিভ vocabulary, তার প্রচুর এক্সপ্রেসিভ vocabulary আছে, বাট ইয়েট ল্যাক অফ ইনিশিয়েশন, টার্ন টেকিং তারা নিতে পারে না, অথবা ফাইন্ড সোশ্যাল ডিমান্ডস অ্যাভার্সিভ ডিউ টু সেন্সরি ওভারলোড। তো সেন্সরি ওভারলোডের কারণে অনেক সময় তাদের প্রচুর এক্সপ্রেসিভ vocabulary থাকার পরেও এমনও বাচ্চা আছে 15, 20টা, 30টা রাইম সে মুখস্থ, রীতিমতো বিভিন্ন মোরাল স্টোরি গুলা, ছোট ছোট স্টোরি গুলা তার মুখস্থ। তাহলে কতগুলা vocabulary একটা রাইমস এর মধ্যে, মোটামুটি কিন্তু 15, 20টা ইজিলি vocabulary থাকে। তার মানে vocabulary তার কোনো সমস্যা না, তা ইনিশিয়েশন এর সমস্যা, টার্ন টেকিং এর সমস্যা, সোশ্যাল ডিমান্ডের যে ব্যাপারটা আছে, এই জিনিসগুলো সে বুঝে না, ফিল করে না, রিয়ালাইজ করে না, যে কারণে তার একটা সেন্সরি ওভারলোড হয়ে যায়। এই সোশ্যাল কমিউনিকেশন চ্যালেঞ্জটা কিন্তু খুব কমন। আরেকটি হলো লিমিটেড আই কন্টাক্ট, লো সোশ্যাল রেসিপ্রোসিটি, এই জিনিসগুলা কিন্তু থাকে তাদের মধ্যে, এই জিনিসগুলা থাকে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? তাহলে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। হুম হুম এই জিনিসটা আমরা একটু খেয়াল করব যে কি করতে পারি। আচ্ছা, তারপরে হলো এটার জন্য যেটা হয় আমাদের, যে ইউজ চয়েসেস, হ্যাঁ, আমাদের একটা শর্ট স্ট্রাকচার, একটা অপরচুনিটি তৈরি করতে হবে, কমিউনিকেশন একটা জিনিস তৈরি করতে হবে। প্রতিদিন চেষ্টা করতে হবে 5 থেকে 10 মিনিট ডেইলি তার সাথে যেন আমি একটা সেশন করি, যেটার নাম হতে পারে টক টাইম সেশন, ভিজুয়াল প্রম্পট ইউজ করে, বিভিন্ন ধরনের ছবি ইউজ করে। পাশাপাশি আপনি একজন অভিজ্ঞ স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে আপনারা এই জিনিসগুলা শিখে নেবেন। তবে আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে বলবো, সেন্সরি ওভারলোডের কারণে বাচ্চাদের এই সোশ্যাল, এই কমিউনিকেশনটা তারা অনেক সময় অ্যাভয়েড করে, তাদের ওই ইনিশিয়েশনটা তারা নিতে পারে না এই জিনিসটা। পাশাপাশি থেরাপিতে বা ঘরে একটা বাচ্চা দেখা গেছে যে আরেকজন মা প্রশ্ন করেছেন যে কামড়ানো এবং মারার চেষ্টা করে, এগ্রেসিভ, অন্যকে কামড়ায় এবং অন্যকে হিট করার এগ্রেসিভ বিহেভিয়ার আছে when upset। আচ্ছা, আপসেট যখন হয় তখন তারা এটা করে। এটার জন্য সবচেয়ে মেইন যে কারণটা সেটা হলো ইমোশনাল ডিসরেগুলেশন। জি, ইমোশনাল ডিসরেগুলেশনটা হয়, সেন্সরি ডিসরেগুলেশনটা হয়ে থাকে, এটা ফ্রাস্ট্রেশনের কারণে এটা হতে পারে। সে সে তো বুঝে না যে কোথায় কোন জিনিসটা প্রকাশ করতে হবে, রাগ, দুঃখ, এই জিনিসটা কোথায় প্রকাশ করতে হবে সে তো বুঝতেছে না, তখন এই জিনিসটা তার হয়ে থাকে। এটা আর কি সেন্সরি ডিসরেগুলেশন হতে পারে। কমিউনিকেশন ডিফিকাল্টিস, ভোকালাইজিং, ভার্বালাইজিং, এটা তার সহজে হচ্ছে না, এটা কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। হ্যাঁ, তখন দেখা গেছে যে বিশেষ করে যে সকল শিশুদের আপনার স্পিচটা লিমিটেড থাকে, সে নিজেকে প্রকাশ করতে পারতেছে না ভাষার মাধ্যমে, তখনই কিন্তু তারা এই অ্যাগ্রেশনটা একটু বেশি দেখায়। বিশেষ করে আমার অভিজ্ঞতা আমি দেখতেছি যাদের ভার্বাল লিমিটেশন আছে, এখন স্পিচ ডিলেটা আছে, তাই এটাকে সুন্দরভাবে তাকে শিখানো হয় না। হ্যাঁ, তাকে কমন কিছু কিছু জিনিসের মধ্যে রাখা হয়েছে, তার ইমোশনটা নিয়ে কাজ করা হয় না, সোশ্যালাইজেশন নিয়ে কাজ করা হয় না, একদমই কাজ করা হয়নি। তখনই দেখা যাচ্ছে যে শিশুদের মধ্যে ফ্রাস্ট্রেশনটা চলে আসে, কারণ সে জানে না তো এটা কিভাবে এক্সপ্রেস করতে হবে। সেক্ষেত্রে তাকে প্রথমেই যেটা দিতে হবে, তাকে শিখাতে হবে এবং রিইনফোর্সমেন্ট, রিপ্লেসমেন্ট, কমিউনিকেশনটা শিখাতে হবে তাকে। গেস্টার, বিভিন্ন পিকচার কার্ডের মাধ্যমে, সিম্পল সাইনের মাধ্যমে, স্ট্রং, হেল্প, মোর, যখন তার এটা হবে সে যেন হেল্প চেতে পারে, তার একটা রুটিন থাকবে, সে যেন বুঝতে পারে যে সারাদিন সে কি কি ধরনের কাজ করবে। হ্যাঁ, এবং যখনই আমি তাকে কোনো কিছু স্টপ করব তার আগে যেন তাকে অবশ্যই যেন আগে থেকে একটা দিয়ে রাখি যে 2 মিনিটস, তারপরে কিন্তু আমরা খেলাটা শেষ করে ফেলবো, তারপরে আমরা নেক্সট খেলাতে যাব। এই ধরনের জিনিসগুলা, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু করি। অনেক সময় আমরা করি যে যখন তুমি রেগে যাবা তখন তুমি কি করবা, যখন তুমি রেগে যাবা তখন তুমি চুপ হয়ে যাবা, তখন তুমি সুইং এ চলে যাবা, সুইং করবা, তখন তুমি মিউজিক বলবা, তখন তুমি হেল্প বলবা, বলবা হেল্প, হেল্প, হ্যাঁ হেল্প। তো এই ধরনের জিনিসগুলা তখন আমরা বাচ্চাকে আস্তে আস্তে শিখাই যে রাগের অন্যান্য বহিঃপ্রকাশ গুলা কি হতে পারে, রাদার দেন এই কামড় মারা, অন্যকে হিট করা, এটা থেকেও কিন্তু আরো সুন্দর সুন্দর অনেক বিহেভিয়ার আছে। যেমন কি করা, সে চাইলে একটু সুইং এ বসতে পারে, সে চাইলে একটু মিউজিক শুনতে পারে, সে চাইলে একটু পানি খেতে পারে, হ্যাঁ, সে অন্য একটা রুমে চলে যেতে পারে। এই ধরনের জিনিসগুলো এক একটা বাচ্চা মানুষকে আমরা শিখাই। পাশাপাশি আমরা কি করি, তার পছন্দের খেলনাটা তার আশেপাশে রাখার চেষ্টা করি। যখনই সে রেগে যায় তখন তার কমফোর্ট জোন হিসাবে তার পছন্দের একটা জিনিস তাকে দেওয়ার চেষ্টা করা হয়। এই জিনিসটা দিলে সে সাথে সাথে ডাইভার্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকজন প্যারেন্টস লিখেছেন, আমার শিশুটা
কমান্ড ফলো করে না। আচ্ছা, কমান্ড ফলো করতে চায় না, কোনোভাবেই কমান্ড ফলো করে না, ডাজন্ট ফলো কমান্ডস। আচ্ছা, তো এইটা কেন করে? এটা হলো তার অ্যাটেনশন বা রেসপন্স, সোশ্যাল কিউজটা এটা যদি তার কম থাকে, হ্যাঁ, তার প্রম্পট ছাড়া তারা অনেক সময় কমান্ডটা ফলো করতে চায় না, কারণ প্রম্পটটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরাও কিন্তু প্রম্পট ছাড়া অনেক কিছু করতে চাই না। যদি আপনি আমাকে বলেন যে আমাকে এই কাজটা করে দিবেন, আপনাকে আমি এটা দিব, তাহলে কিন্তু আমার একটা আগ্রহ থাকবে যে উনি তো আমাকে একটা কিছু দিবে, এই জন্য আমাকে কাজটা করলে ভালো হয়। এই যে প্রম্পটের যে ব্যাপারটা, প্রম্পট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যে ভার্বাল প্রম্পট হতে পারে, ফিজিক্যাল প্রম্পট হতে পারে, এই ধরনের জিনিসগুলো, গেস্টার, হ্যাঁ, টোকেন ইকোনমি, এই যে যে ব্যাপারগুলা, হ্যাঁ, তো এই জিনিসগুলা কিন্তু বাচ্চাদের প্রথম দিকে কিন্তু খুব ভালো কাজ করে কমান্ড ফলো করার জন্য। হুম? যদি না তার এই ধরনের সমস্যাটা না থাকে। তো যারা সেন্সরি সিকিং বিহেভিয়ার আছে তারা কিন্তু এই প্রম্পটটা চেয়ে থাকে। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি তাকে অবশ্যই ক্লিয়ার এবং প্রিসাইজ এবং ওয়ান স্টেপ কমান্ড দিয়ে তাকে শুরু করতে পারেন। হ্যাঁ? যেমন তার নাম ধরে ডাকলেন এবং তার সাথে আই কনট্যাক্ট করলেন। তারপরে আপনি একটা সিম্পল কমান্ড দিলেন এবং ওই কমান্ডে আপনি ওয়েট করলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড ওয়েট করলেন। তারপরে আপনি বললেন গেট টয়, টয়, এভাবে। দাও, সরাসরি বলার দরকার নেই আমাকে মোবাইলটা দাও। অনেক বড় একটা শব্দ। এইজন্যই ইয়া হয়। দাও, নাও, দাও, নাও, উঠো, বসো। এই যে যে সিম্পল কমান্ড গুলা দিতে হবে, ওয়ান স্টেপ কমান্ড দিতে হবে, এইভাবে দিলেই বাচ্চাটা আস্তে আস্তে আপনার দেখবেন কমান্ডটা ফলো করতে চাবে, কিন্তু অবশ্যই আই লেভেলে গিয়ে আই কন্টাক্ট করতে হবে। আমি যদি সোজা হয়ে দাঁড়ায় এইভাবে করি, এইভাবে যদি তাকাই, তাহলে কিন্তু বেশি করে আই কন্টাক্ট করতে পারবো না। বাচ্চারা এই কারণে আমাদের সাথে অনেক সময় আই কন্টাক্ট করে না। এবং আপনার অন্য হাতে তো একটা কিছু থাকতে হবে, যেটার জন্য সে আপনাকে ওই দাও নাওটা করতে চাবে, এটা নেওয়ার জন্য। সে যখন বুঝবে যে না এটা দিচ্ছি না, তখনই সেটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো ওপেন ক্লোজ হ্যান্ড, পয়েন্ট, প্লিজ, এই জিনিসগুলো তাকে আস্তে আস্তে শেখাতে হবে এবং সাথে সাথে রিওয়ার্ড দিতে হবে। সোশ্যাল স্টোরিজ গুলো অনেক ভালো কাজ করে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে। সোশ্যাল স্টোরিজটা আপনারা করে নিতে পারেন। সোশ্যাল স্টোরিজ মানে হলো ছোট গল্প নিজের মতো করে বানায় নিতে হবে শিশুটার জন্য, ৪-৫ শব্দ, ৪-৫টা বাক্য দিয়ে। এটা একটা জিনিস। আরেকজন প্যারেন্টস প্রশ্ন করেছেন, আমার বাচ্চাটা মিউজিক প্রচুর পছন্দ করে, সারাক্ষণ প্রচুর শব্দ করে এবং তার মনে হচ্ছে যে সাউন্ড সিকার তার মধ্যে ইয়াটা আছে। সে সারাক্ষণ ঘরের জিনিসপত্র নিয়ে যেমন হাঁড়ি, পাতিল, চামচ এগুলো নিয়ে শব্দ করতে থাকে। এগুলো না দিলে সে তার হাত দিয়ে দেয়ালে বা ফার্নিচারে শব্দ করার চেষ্টা করে। আচ্ছা, এটা একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অনেক বাচ্চাদের মধ্যে এটা থাকে। এইটা হলো নরমালি আমরা বলে থাকি যে আমাদের যে একটা সিস্টেম আছে, অডিটরি সিস্টেম। এই অডিটরি সিস্টেমের কাজটাই হলো আপনার এই যে শব্দটাকে গ্রহণ করা। গ্রহণ করে সেটাকে প্রসেসিং করে আমাদের ভেস্টিবুলার সিস্টেমে দিবে এবং ভেস্টিবুলার কাজ হলো শব্দটাকে নিয়ে ব্রেনে পৌঁছায় দেওয়া এবং ব্রেন তখন চিন্তা করবে কি ধরনের শব্দ মুখ দিয়ে বের হবে। তার মানে কানে শুনলে যে মানুষ কথা বলবে সেটা নিশ্চিত করে বলা যায় না, যদি না ভেস্টিবুলার সিস্টেম ঠিকভাবে কাজ না করে। এটা কিন্তু আমি সবসময় বলি। এজন্যই বলি যে অকুপেশনাল থেরাপি নিতে হবে যদি বাচ্চার স্পিচ নিয়ে কাজ করতে চান ভালোভাবে। শব্দের অন্বেষণ বা সাউন্ড সিকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্সরি সিকিং একটা বিহেভিয়ার, অডিটরি সিকার বাচ্চারা। এইসব বাচ্চারা ভ্যাকুয়াম ক্লিনার, ব্লেন্ডার, হুপার, এই যে ড্রিল মেশিন, এই ধরনের শক্তিশালী শব্দগুলা তারা প্রচুর সিক করে। তাদের ব্রেন ওইটা দ্বারা স্টিমুলেশন হয় এবং ওইটা পেলে তারা খুব আনন্দিত হয়। তাদের কাছে এই যে এই আসো, তুমি কেমন আছো, এই ধরনের পোলাইট বা এই ধরনের ফর্মাল বা সিম্পল নর্মাল ভয়েসের কথাগুলো তাদের কানে সহজে পৌঁছায় না। এটা কারণ তাদের সেন্সরি সিস্টেমটা এখানে অনেক বেশি। হ্যাঁ, অনেক নিটটা অনেক বেশি। নয়েজ সেনসিটিভিটিটা তারা প্রচুর নিতে পারে। তাদের কোনো সমস্যা হয় না। তো এই ধরনের বাচ্চাদের জন্য আমরা যেটা করে থাকি সর্বপ্রথম ওই যে যেটা বললাম ভেস্টিবুলার সেনসরি সিস্টেম নিয়ে প্রচুর কাজ করতে হয় বাচ্চাদের জন্য। কারণ ভেস্টিবুলার সিস্টেম ঠিকভাবে যদি সুন্দরভাবে ডেভেলপ না করে, তাহলে তার এই সিকিং বিহেভিয়ারটা প্রচুর থেকে যাবে। এটা কখনোই আপনি বন্ধ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। পাশাপাশি কিছু মিউজিক থেরাপির ব্যবস্থা করতে পারেন। বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, মিউজিক্যাল টয়েস, বাঁশি, হারমোনিকা, বিভিন্ন ধরনের শব্দ, চাল ডাল বোতলের মধ্যে ভরে চাল ডাল বুট, এক একটা শব্দ, পানির এক ধরনের শব্দ, বিভিন্ন ধরনের সাউন্ড নিয়ে তার সাথে খেলা করতে পারেন, যেটা আমরা মিউজিক থেরাপির মধ্যে আমরা এই কাজগুলা করে থাকতে পারি। হ্যাঁ, অডিটরি স্টিমুলেশনের জন্য
হারমোনিকা অনেক ভালো একটা কাজ করতে পারে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে। এই ধরনের শব্দ দিয়ে আস্তে আস্তে তাকে নরমালাইজেশন করা, সেন্সরি ডিসেনসিটাইজেশন বলে থাকি আমরা এটাকে, এই জিনিসটা করতে পারেন। হ্যাঁ, পাশাপাশি হাউস হোল্ডের যে শব্দগুলা করে এই শব্দগুলা তাকে আস্তে আস্তে পরিচয় করাতে পারেন, যেমন একটা বেসিনের শব্দ, এই শব্দ সেই শব্দগুলো পরিচয় করিয়ে দিবেন। সীমিত চোখে যোগাযোগ করা, হ্যাঁ, লিমিটেড আই কন্টাক্ট বা রং চিনতে পারে না। হ্যাঁ, কিছু বাচ্চা আছে তার আই কন্টাক্টটা খুব কম এবং রং চিনে না। এটা একজন বাবা প্রশ্ন করেছেন তার সন্তানের আই কন্টাক্টটা খুব লিমিটেড এবং সে এখনো রংটা চিনছে না, তাহলে কিভাবে সেটা রংটা চেনানো যায়? আই কন্টাক্টটা দুর্বল হওয়া কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার একটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। অটিজম শিশু এবং সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার শিশু, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার শিশু যাদেরকে অ্যাসপারজার বলা হতো আগে। হ্যাঁ, এই যে বাচ্চাগুলো তাদের কিন্তু আই কন্টাক্টটা দুর্বল থাকাটা হলো খুব কমন একটা বিহেভিয়ার। এটা হতেই পারে সেন্সরি ওভারলোডের মাধ্যমে হতে পারে, কারণ হতে পারে সোশ্যাল অ্যাংজাইটির কারণেও এটা হতে পারে। এবং তখন তারা ডাইরেক্ট আই কন্টাক্টটা করে না, তারা গেজ করে, গেজ। তাদের রং চিহ্নটা হলো ভিজুয়াল প্রসেসিং এর একটা সমস্যা। ভিজুয়াল প্রসেসিং এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। তাকে জোর করার প্রয়োজন নাই। সরাসরি আপনার আই কনট্যাক্ট এ তাকানোর ইয়া করার দরকার নেই। পাশাপাশি তাকে ১ম দিকে আপনি যে আ আ ও কালার গুলা বেশি উজ্জ্বল যেমন লাল, হলুদ, হ্যাঁ, সবুজ, এই ৩ টা কিন্তু প্রাইমারি কালার। এই প্রাইমারি কালার গুলা দিয়ে তাকে কাজ করাতে পারেন। হ্যাঁ, যেমন কমলা কালার আছে, এই ধরনের জিনিসগুলো যেগুলো উজ্জ্বল কালার, কিন্তু এগুলো ওয়ান ভাবে আপনি বিভিন্ন ধরনের কালার শেপ গুলো আস্তে আস্তে ভিজুয়াল পারসেপশন কাজগুলা করতে পারে। পাশাপাশি ভিজুয়াল পারসেপশন এর জন্য অবশ্যই যেহেতু চোখের মুভমেন্টের সাথে জড়িত, ভিজুয়াল স্টিমুলেশন, ভার্বাল ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমটা একটু বেশি দিতে হবে তাকে। এই ধরনের জিনিসগুলা তাকে ইয়া করতে হবে। জয়েন্ট অ্যাটেনশন গেমটা আপনি তাকে বিভিন্ন ধরনের পাজল ম্যাচিং গেম গুলা, কালার ম্যাচিং গেম গুলা, এই জিনিসগুলা টাইম টু টাইম তার সাথে খেলতে হবে ইনশাআল্লাহ। আরেকটা প্যারেন্টস প্রশ্ন করেছেন যে ১ বছর হয় আমার বাচ্চাটার ঘুমের সমস্যা, সারারাত জেগে থাকে। আচ্ছা, এটার জন্য কি করা যায়? এটা খুব কমন একটা কোয়েশ্চেন। বেশিরভাগ বাচ্চাদেরই হয়ে থাকে। বিশেষ করে যারা ইউরোপে থাকেন, শীতপ্রধান দেশে থাকেন। তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা বিভিন্ন ধরনের অ্যাডিনোয়েডের সমস্যা, নাকে ঠান্ডার সমস্যা, টনসিলের সমস্যার কারণে বাচ্চাদের ঘুমের ডিস্টার্বটা অনেক বেশি হয়ে থাকে। পাশাপাশি এটা আমাদের দেশেও ইদানিং অনেক বেশি হচ্ছে। বিশেষ করে কোভিড এর পর থেকে। তো স্লিপ ডিস্টারবেন্স, এটা যদি বাচ্চা যদি অটিজম বা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার থাকে, আহ, রাতে অ্যারোজাল রেগুলেশন তার খারাপ হতে পারে, সেন্সরি অ্যারোজাল রেগুলেশন, সেন্সরি হাইপার সেন্সিটিভিটি থাকতে পারে বিভিন্ন নয়েজের কারণে, অথবা সে বিছানাটা যে শুলো সে বিছানার টেক্সচারটা, কাপড়ের টেক্সচারটা তার কাছে খারাপ হতে পারে, অথবা ওই ডিম লাইটের লাইটটা তার কাছে খারাপ হতে পারে, অসুবিধা হতে পারে, অথবা জানালা দিয়ে যে আলোটা আসতেছে পর্দার ফাঁক দিয়ে সেটার জন্য তার সমস্যা হতে পারে। হুম, অথবা বাথরুমে টপ 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 করে আপনার ট্যাপের পানিটা পড়তেছে, সেটাও কিন্তু হতে পারে। এই অনেক কিছু খেয়াল করতে হবে, প্লাস রুমের অর্ডারটা তার কাছে ভালো লাগছে না। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চাগুলোকে প্রচুর সমস্যা করে। এই জন্য আমরা সবসময় বলি যে তার স্লিপ রুমটা যেন অবশ্যই কমফোর্টেবল হতে হয়, এবং এখানে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা যাবে না এবং কম আলোও থাকা যাবে না। পাশাপাশি যেটা করতে হবে, রুমটায় যেন বেশি স্টিকার যেন না থাকে, অনেক ধরনের সেন্সরি স্টিমুলেশন, কারণ স্টিকার গুলা বিভিন্ন ধরনের লাইটিং জিনিসগুলো যেগুলো আমরা থেরাপি রুমে ইউজ করি, এগুলো আসলে বাচ্চাদের থেরাপির কাজে ব্যবহার করা যাবে, কিন্তু যখন স্লিপ করবে, হ্যাঁ, তার কামিং একটা স্টিমুলেশন লাগবে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ইউজ করি না। এই ধরনের জিনিসগুলো ইউজ করে। পাশাপাশি বাচ্চার দেখতে হবে যে তার মেডিকেল কোনো নিড আছে কিনা, অ্যাটেনশন আছে কিনা। তার বেড টাইম রুটিনটা খুব ঠিক করতে হবে। লাইটটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে, ডিম করে দিতে হবে ৩০ মিনিট আগে মোটামুটি। এভাবে কাজটা করতে পারেন। কামিং সেন্সরি এক্টিভিটিসটা তাকে দিতে পারেন। তাকে অবশ্যই গরম পানি দিয়ে গোসল, হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে পারেন। অনেক বাচ্চাদের আমরা এটা বলি। ডিপ প্রেশার স্টিমুলেশনটা অনেক বাচ্চার জন্য খুব ভালো কাজ করে। দোলনাটা অনেক বাচ্চার জন্য খুব ভালো কাজ করে। জয়েন্ট কম্প্রেশন, ডিপ প্রেশার, মাসাজ, দোলনা, রকিং চেয়ার, এই জিনিসগুলা কিন্তু বাচ্চাদের জন্য, মিউজিক, সফট মিউজিক, অথবা আপনি সূরা আল কোরআনের বিভিন্ন ধরনের সূরাগুলা, সূরা কুলগুলা, কুল সূরা যতগুলো আছে সেই জিনিসগুলা, অথবা তাকে ভারী কম্বল দিয়ে প্রেসার দেওয়া, ডিপ প্রেশার, হ্যাঁ, ওয়েটেড ব্ল্যাঙ্কেটটা খুব ভালো কাজ করে, এবং ফিক্সড একটা রুটিন থাকবে এবং রুটিন অনুযায়ী করতে হবে, এবং চেষ্টা করবেন যেন ১-২ ঘন্টা আগে, মিনিমাম ২ ঘন্টা আগে কোনো ধরনের স্ক্রিন টাইম তাকে দেওয়া যাবে না। ২ ঘন্টা আগে কোনো স্ক্রিন টাইম তাকে দেওয়া যাবে না, এবং চেষ্টা করতে হবে রুমটা যেন কাম কোয়াইট থাকে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা আপনাকে ইয়া করতে হবে। হ্যাঁ, পাশাপাশি দেখতে হবে যে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, ওটা তো আপনি দেখে নিবেন।
আচ্ছা, একজন প্যারেন্টস মনে করতেছেন যে আমার বাচ্চাটা রিগ্রেশন হতে চলছে। কোনোভাবেই তাকে রিকভারি করতে পারছি না। বিভিন্ন ওষুধ, সাপ্লিমেন্ট, অনেক নামি দামি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি করা যায়? আচ্ছা, রিগ্রেশনটা এটা খুব অনেক বাচ্চার ক্ষেত্রে এটা হচ্ছে দেখলাম ইদানিং রিগ্রেশনটা। এই রিগ্রেশনের ফলে অনেক বাচ্চাই অনেক ভালো, ভালো কিছু জানতো কিন্তু তারা সবকিছু আবার ভুলে গেছে আগের মতো হয়ে গেছে। এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস এবং রিগ্রেশনটা নরমালি তখনই হয়ে থাকে যখন প্যারেন্টসরা বাচ্চার ইমপ্রুভমেন্ট দেখে তারা থেরাপি সেন্টারে আসা বন্ধ করে দেয়, স্পেশাল স্কুলগুলোর সাথে একদমই যোগাযোগ বন্ধ করে দেয়। কারণ স্পেশাল স্কুলগুলো হলো শত্রু, তারা চায় না তার বাচ্চাটা নর্মাল স্কুলে যাক। থেরাপি সেন্টারের কাজই হলো মুনাফা করা, ব্যবসা করা। এই কারণে তারা বন্ধ করে দিচ্ছে এবং বাচ্চাটা আস্তে আস্তে রিগ্রেশন হয়ে যাচ্ছে। এই চিন্তা ভাবনাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কেন কাজটা শিখে বাসায় কেন শিশুর সাথে কাজটা করেন না? থেরাপি সেন্টারে আসতে আপনার সমস্যা, তাহলে বাসায় করেন। বাসায় কাজ করেন। আপনার ডায়াবেটিস, হ্যাঁ? আপনার ডায়াবেটিস, আপনি ইনহেলার ইনসুলিন নিচ্ছেন। পরে বললেন যে আর ইনসুলিন নিব না। ডাক্তাররা তো ডাকাত, ডাক্তাররা এটা করে ওইটা করে। ইনসুলিন নিয়ে কি লাভ? আমি এমনিই ঠিক হয়ে যাব। তাহলে আপনি কেন ইনসুলিন নিচ্ছেন? কারণ অটিজম বা সেনসরি প্রসেসিং ডিসঅর্ডার বা অটিজমটা এগুলা কিন্তু লাইফ লং একটা ডিসএবিলিটি। এগুলা কিন্তু রিকভারি করা না। এগুলাকে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। লাইফ লং এটা থাকবে শিশুর মধ্যে। এর মধ্যেই শিশুটা অনেক ভালো ডেভেলপ করবে। হ্যাঁ? আপনার মানে লাইফ লং কিছু জিনিস লাইফ লং থাকে যেটা আমরা নিয়ে আসছি পৃথিবীতে। সাপোজ একটা মানুষের চোখ নাই। সে তো লাইফ লং এই চোখ না ছাড়াই থাকবে। হ্যাঁ? সে তো আর বড় হইলে এমন না যে চোখটা মেরে যাবে, চোখে ২ চোখেই দেখতে পাবে। এটা তো না। কিছু জিনিস আছে। আপনার এই যে ডায়াবেটিস এর কথা বললাম, ক্যান্সারের কথা বললাম। এগুলা লাইফ লং। এগুলা নিয়ে আপনাকে বাঁচতে হবে, সংসার করতে হবে, জীবনযাপন করতে হবে। অটিজমটাও তেমনই একটা কন্ডিশন, একটা সমস্যা একটা শিশুর, আর কিছুই না। শিশুটার সবকিছু ঠিক আছে, তার শুধু ওই জায়গাটাই সমস্যা। ওই সমস্যাটার জন্য তো আপনাকে কিছুটা ম্যানেজমেন্ট করতে হবে, বাসায় একটা সেট আপ থাকতে হবে। হ্যাঁ, আপনি থেরাপি সেন্টারে আসেন না, এই স্পেশাল স্কুলেও যাওয়ার দরকার নেই, আপনি নর্মাল স্কুলে দিচ্ছেন ভালো কথা, কিন্তু বাসায় তো ওর এই সেন্সরি নিড গুলার জন্য তো কিছু থেরাপি সেট আপ লাগবে। অনেকে দেখা গেছে যেগুলো একদম বের করে দেয়, যেন আত্মীয় স্বজন বুঝতে না পারে যে তার বাচ্চাটার সমস্যা আছে। হ্যাঁ, এটা কি ধরনের কথা? এরকম করবেন না। বাচ্চাটার জীবনটা নিয়ে জীবনটাকে নষ্ট করবেন না। তার জন্য কিছু সেটআপ দেন আপনারা। থেরাপি সেন্টারে আসার প্রয়োজন নেই। আপনারা কাজ শিখেন, ট্রেনিং নেন, ট্রেনিং নিয়ে বাসায় শিশুটার সাথে কাজ করেন। হ্যাঁ? যেমন ইনসুলিন আপনি নিজেই দিতে পারেন, নিজেই কিন্তু চেক করতে পারেন ডায়াবেটিস এর ইয়াটা। এটার জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। যেভাবে আমরা বিপি অনেকেই মাপতে পারি। ঠিক না? তো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা নিজেরাই দিতে পারেন নিজেদের ইনজেকশনটা। তো এটা আপনি শিখে নেন। বাচ্চাকে শিখান। হ্যাঁ? এই ধরনের কাজটা করেন। তাকে অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপি এবং তার স্পেশাল এডুকেশন প্রায় বাচ্চারই একটা অনেক দিন পর্যন্ত লাগবে। অনেক দিন পর্যন্ত লাগবে। ইভেন বড় অ্যাডাল্ট হয়ে গেছে সেই সকল মানুষদেরও এই অটিজম মানুষদেরও কিন্তু অকুপেশনাল থেরাপি, স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি অনেক ভালো কাজ করে। আপনারা বিদেশ যান, কথা বলেন, বিভিন্ন জার্নাল গুলা পড়েন। তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ? মে তো এইটার কারণেই কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের রিগ্রেশনটা বেশি হয়ে থাকে। দয়া করে অন্যভাবে নিবেন না। পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনার বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই। আগে আমার বাচ্চাটা অনেক খেলাধুলা করত। ইদানিং একদমই খেলাধুলা করতে চাচ্ছে না। কোনো আগ্রহ দেখাচ্ছে না। আচ্ছা, এটা হতে পারে বাচ্চার হয়তোবা সেম খেলাটা সে রেগুলার খেলতে সে বোরিং হয়ে গেছে। সে নতুন একটা খেলা চাচ্ছে। অথবা হতে পারে যে তার এই খেলাটা সে কিভাবে ফ্রুটফুলি খেলবে, মিনিংফুলি খেলবে, পারপাসফুলি খেলবে সে এটা জানে না। তাকে আমি খেলাটাকে কিভাবে খেলতেছি। একটা ফুটবল আমার কাছে আসে। আমি একা খেলতেছি ১ দিন, ২ দিন, ৩ দিন। আমার কিন্তু খেলতে ভাল লাগবে না। কিন্তু যখনই আমার সাথে আমার বাচ্চাটা, আমার সন্তানটা, আমার বাবা আমার সাথে এনগেজ হবে তখন কিন্তু অনেক মজা হবে। ঠিক না? একসাথে খেলাটা। তো এই ধরনের গ্রুপ প্লেতে তাকে খেলাতে হবে। 1:1 মানুষ যদি 1:1 জীবনযাপন করতে পারতো তাহলে তো ভালোই ছিল। মানুষ হলো সামাজিক জীব। মানুষ সামাজিক জীব। শিশুটাকে সমাজে মিশাতে হবে, মেইনস্ট্রিম এ মিশাতে হবে। কেন মনে করতেছেন আরেকটা বাচ্চার একটা অড বিহেভিয়ার দেখে সে শিখে ফেলবে? শিশুরা শিশুরা কপি করে না। শিশুরা শিখে। শিশুরা কপি করে না। শিশুরা শিখে। পজিটিভ জিনিস শিখবে। হ্যাঁ? সবসময় নেগেটিভ জিনিস শিখবে কেন? হ্যাঁ? আমরা কি অনেক নেগেটিভ জিনিস শিখে গেছি? আমাদের বাবা-মা কি আমাদেরকে স্কুলে দেয় নাই? আমাদের সবগুলো বন্ধু কি অনেক ভালো ছিল? কেউ একটু বকাঝকা করে নাই? কেউ কি অন্য বাচ্চাকে হিট করে নাই? এখন তো অহরহ হচ্ছে। সিগারেট খাচ্ছে, নেশা করতেছে, হিট করতেছে, মারামারি করতেছে। তাই বলে কি প্রত্যেকটা ছেলে মেয়ে কি মারামারি করতেছে? নাকি না?
অতিরিক্ত ভালোবাসা অনেক সময় আপনার শিশুর জন্য অমঙ্গল বয়ে আনবে। দয়া করে রিয়ালিস্টিক চিন্তা ভাবনা করতে হবে। শিশুটাকে ফাইট করতে দিতে হবে। শিশুটাকে ওইখানে মিশতে দিতে হবে। তাহলে আপনার শিশুটা নরমাল ভাবে জীবনযাপন করতে শিখবে। এটাই বলবো আরকি। বিশেষ করে খেলাধুলার প্রতি আগ্রহের জন্য আপনাকে অবশ্যই গ্রুপ প্লে করতে হবে। প্যারালাল প্লে থেকে সিবলিং যারা আছে, পেয়ার যারা আছে বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। যে সকল সেন্টার গুলাতে গ্রুপ থেরাপির ব্যবস্থা আছে সেখানে আপনাকে ইনভলভ হতে হবে এবং যেখানে 1:1 সার্ভিস বাদ দিয়ে গ্রুপ থেরাপি ইন্টারভেনশনটা বা স্কুলিং আছে সেখানে আপনার শিশুটাকে আস্তে, আস্তে আ নিয়ে যেতে হবে। কারণ আল্টিমেটলি যখন সে নরমাল স্কুলে যাবে, আপনার কিন্তু একটা টিচার ৩০টা ৪০টা বাচ্চার সাথে কাজ করবে। আপনার শিশুটা কি 1:1 থেকে সেই দখলটা নেওয়ার জন্য রেডি আছে? আপনি যে আপনার শিশুটাকে নরমাল স্কুলে একটু স্পেশাল স্কুলে ভালো করার সাথে, সাথে যে নরমাল স্কুলে নিয়ে ফেলে দিচ্ছেন, আমি বলব ফেলে দেওয়া। কই 1:1 আর কই সমুদ্র। আপনি সুইমিং পুল থেকে সমুদ্রে ফেলে দিচ্ছেন। সুইমিং পুল থেকে অন্তত বড়জোর আপনি একটা ঘরের বাথটাব থেকে আপনি সুইমিং পুলে নিতে পারেন। তারপরে পুকুরে নিতে পারেন। এভাবে না নিয়ে ছেলেটা কি হচ্ছে? ছেলেটা প্রচুর বুলির শিকার হচ্ছে। তার ভার্বাল লিমিটেশন এর কারণে অন্য বন্ধু-বান্ধবরা তাকে টিটকারি করতেছে, মশকরা করতেছে, তাকে চিমটি দিচ্ছে, ইয়া দিচ্ছে। সে ক্রেজি হয়ে যাচ্ছে এবং বাসায় এসে জিদ দেখাচ্ছে, থেরাপি সেন্টারে এসে ভাঙচুর করতেছে। এই যে, যে কাজগুলা করতেছে, এটা কিন্তু আমাদের ভুলের কারণে হচ্ছে। শিশুটাকে আস্তে, আস্তে রেডি করতে হবে, রেডি করতে হবে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। লিমিটেড এক্সপ্রেসিভ ভোকাবুলারি এটা অলরেডি আমি বলেছি। আমার শিশুটার এতগুলো ভোকাবুলারি আছে, তারপরে সে কথা বলতে পারে না। এটা বলেছি। আমরা আর বেশিক্ষণ থাকবো না। আমরা চলে যাব। আ আ তারপরে এটা একটা জিনিস হাইপার অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ারাল ইস্যুস নিয়ে একটু কথা বলি। সেনসরি ডিফেন্সিভ যাদের ডিসঅর্ডার আছে, যাদের তারা কিন্তু প্রচুর পরিমাণে হাইপার অ্যাক্টিভিটি বাচ্চারা মুভমেন্ট বেস ইনপুটটা বেশি চায়, মুভমেন্ট সিকার। প্রচুর তারা নড়াচড়া করে, ঝাপাঝাপি, লাফালাফি করে কোনোভাবেই তাদের মস্তিষ্ক, ব্রেন এবং মাইন্ড মানে বডি এবং ব্রেন কানেকশনটা তাদের হয় না। যে কারণে তারা প্রচুর সেনসরি স্টিমুলেশনটা সারাক্ষণ নিতে থাকে। যেমন এটা একটা গ্লাস। এই গ্লাসে আমি এতটুকু পানি ঢাললে এতটুকুই কিন্তু হবে। হ্যাঁ? এর বেশি ডালে কিন্তু পানিটা উপচায়া পড়বে। কিন্তু এই সকল শিশুদের ক্ষেত্রে দেখা গেছে গবেষণায় যে এটা একটা গ্লাস, গ্লাসের নিচ দিয়ে একটা ছোট্ট ছিদ্র আছে। আমি যতই পানি ঢালি ছিদ্র দিয়ে সব পানি বের হয়ে যাচ্ছে। মানে বাচ্চাটা যতই লাফালাফি, ঝাপাঝাপি করুক, সব বের হয়ে যাচ্ছে। সে নিজেকে আবার অ্যাক্টিভ করার জন্য আবার লাফালাফি শুরু করছে। আবার নিচে নেমে যাচ্ছে, আবার লাফালাফি শুরু করছে। কারণ নিচে তো ছিদ্র, এটা তো ভরতেছে না কোনোভাবে। এটা বললে সে বুঝতে পারবে যে ঠিক আছে। তো এই যে, যে জিনিসটা, এই যে গ্যাপটা যে পূরণ করে ছিদ্রটা ভরাট করতে গেলে তাকে অবশ্যই কিছু সেনসরি থেরাপি নিতে হবে। তার আগে আপনাকে অকুপেশনাল থেরাপিস্ট এর শরণাপন্ন হয়ে একটা অ্যাসেসমেন্ট করতে হবে। একটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে শিশুটার সমস্যাটা কোথায় আসলে? হ্যাঁ? তার কি ভেস্টিবুলার সিস্টেমের সমস্যা, না প্রপ্রিওসেশনের সমস্যা, না ট্যাকটাইল, এই যে, যে ৮ টা সেনসরি সিস্টেম তার জন্য অনেক অ্যাসেসমেন্ট আছে। আপনারা আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে সেই অ্যাসেসমেন্টটা করে দেখবেন যে আপনার শিশু কেন এই রেজিস্ট্রেশনটা হচ্ছে না, সেনসরি রেজিস্ট্রেশনটা হচ্ছে না। কেন তার মুভমেন্টটা এখনো বন্ধ হচ্ছে না? ঘরে ট্রাম্পোলিন আছে ফেলে দিলেন। ঘরে জিম বল আছে ফেলে দিলেন। দোলনা আছে সব ফেলে দিলেন। তাহলে বাচ্চাটা করবেটা কি? টেলিভিশনটা ফেলে দেন না কেন? আপনার মোবাইলটাও এত পছন্দের মোবাইলটা ফেলে দেন। ওইটা ছাড়া তো একদিনও চলতে পারবো না। ঠিক না? তাহলে শিশুটার জন্য কি দিলেন আপনি বাসায়? কিছুই দিলেন না। ট্রাম্পোলিনও না, জিম বলো না, দোলনাও না। তো শিশুটা কি করবে? খাটের উপরে জাম্প করবে, সোফার উপরে জাম্প করবে, ফ্লোরের মধ্যে জাম্প করবে সারাক্ষণ। ঠিক না? তাকে রাইট টাইমে রাইট স্টিমুলেশন দিতে হবে। আপনাকে জানতে হবে তার ম্যানেজমেন্টটা। দয়া করে জানুন, আসুন, অকুপেশনাল থেরাপিস্টের সাথে বসুন, কথা বলুন এবং জানুন কিভাবে শিশুর সাথে কাজ করতে হবে। এই ধরনের শিশুর সাথে সবচেয়ে বেস্ট স্টিমুলেশন গুলো হলো তাকে হেভি ওয়ার্ক কম্প্রেশন দিতে হবে এবং গঠনমূলকভাবে দিলেই বডি এবং মাইন্ড কানেকশনটা তার হবে। তাকে টেবিল টাস্ক করতে দিতে হবে, তার স্ক্রিন টাইমটা সীমিত করতে হবে। এই ধরনের জিনিসগুলো আপনারা বাসায় করবেন। তো আজ সে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আরেকদিন চলে আসবো লাইভ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।